ভাইয়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কয়দিন আগেই আমি আমার এক বন্ধুর সাথে বসে এই গানটি গাচ্ছিলাম। আমার বন্ধু এসে বলে, তুই তো থাকবি বাইরে, তুই এই গান গাচ্ছিস কেন? এই উত্তরটা আমি আমার বক্তব্যের শেষ অংশে দিব। পাওলো কোয়েলো তার বিখ্যাত বই দ্য আলকেমিস্টে বলেছিলেন, তুমি যখন নিজ থেকে কিছু পাওয়ার ইচ্ছে করো, তখন পৃথিবীর সমস্ত কিছুই তোমাকে এমন ভাবে সাহায্য করবে যেন জিনিসটা তুমি পেয়ে যাও। তো যেদিন আমার ফলাফল দেয়, সেদিন আমার এক ভাই আমাকে নক করে যে, কি অবস্থা সামদানি, রেজাল্ট কি বল? আমি বললাম, ভাই ফরেন। বল ফার্স্ট? আমি বললাম, না ভাই ফার্স্ট না, 14তম। কারণ কি 14তম? কারণ আমি যখন নার্ভাসনেসে ফলাফল দেখছিলাম, আমি ভুল দেখে ফেলছিলাম। আমার ফলাফল যে 13, সেটা আমি খেয়ালই করি নাই। আমি সবাইকে বলছিলাম আমি 14তম। তো এই যে মন থেকে বিশ্বাস করা, সেই বিশ্বাসটা কিন্তু আমার আগেই ছিল যে আমার দ্বারা সম্ভব। ইভেন এখানে রায়ান ভাই উপস্থিত আছেন, যে প্রশ্ন কাটার থার্ড ভাই, আমাকে বলতো তুই কিন্তু সুশান্ত ভাইয়ের রেকর্ডটা ভাঙতে পারবি ইনশাল্লাহ। তো এই যে মানুষের ভরসা, মানুষের আস্থার জায়গায় তৈরি হয়েছিল আমার প্রতি, আমি সর্বপ্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে কনফিডেন্স পরিবার কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই অনুষ্ঠানের সভাপতি সবাইকে জানাচ্ছি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তাছাড়া আমার সামনে যারা বসে আছেন, আমার সহকর্মীবৃন্দ, তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার বিসিএস জার্নিটা আসলে আজকে আমি এখানে আরো কিছু গল্প শেয়ার করতে চাই, যে গল্প আমি আসলে কখনো কোথাও করিনি, বাট আমি চিন্তা করলাম যে আজকে ছোট করে একটু বলবো এই কাহিনী। অলরেডি আমি মনে হয় 10 নম্বর মানুষ যে বক্তব্য দিচ্ছি, ইতিমধ্যে নিশ্চয়ই অনেক বিরক্ত হয়ে গিয়েছেন, বাট তারপর ছোট্ট করে একটু গল্পটা শেয়ার করবো আর কি। প্রথমে আমি একটু কনফিডেন্সের কথা বলি। কনফিডেন্সকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই পথযাত্রায় সাহায্য করার জন্য। কেননা আমি প্রিলিমিনারি, রিটেন কিংবা ভাইভা প্রত্যেকটা জায়গায় আমি কনফিডেন্স থেকে অনেক সাহায্য পেয়েছি, সুযোগ সুবিধা পেয়েছি। আর তাছাড়া আমাকে যখন কোনো জুনিয়র জিজ্ঞাসা করে, ভাই কনফিডেন্স কোচিংটা কেমন, তখন আমি বললাম যে কনফিডেন্স কোচিং কনফিডেন্স বাড়ায়। এটা আমি সবসময় বলতাম আমার জুনিয়রদেরকে। কেননা আমি যখন রিটেন পরীক্ষা দিই কনফিডেন্সে, তখন আমার কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে এই কোচিং সেন্টার অনেক ভূমিকা পালন করছিল। এবার যে আমি যেহেতু এই বক্তব্যটি রেকর্ডেড থাকবে, তাই আমি যে যারা ভবিষ্যতে শুনবে আমার কথা, তাদের জন্য কয়েকটি কথা বলে রাখতে চাই। প্রিলিমিনারি ক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম সেটা যে আমি আমার সিলেবাসটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করেছিলাম, প্রিভিয়াস ইয়ার সলভ করেছিলাম, বেশি বেশি করে অনুশীলন করে পরীক্ষা দিয়েছিলাম। আর রিটেনের ক্ষেত্রে যদি বলতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আমি সবসময় চেষ্টা করেছি কোয়ালিটি রাইটিং কিভাবে লেখা যায়। আমি সবসময় মানসম্পন্ন লেখার প্রতি জোর দেওয়ার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে আন্তর্জাতিক আর বাংলাদেশ, এই দুইটা অংশে আমি চেষ্টা করতাম লজিক্যাল লেখার জন্য। আর বাংলাদেশ আর ইংলিশ যেটা আছে, সেটার ক্ষেত্রে আমি ট্রাই করতাম ভাষাগত দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা ইমপ্রুভমেন্ট করার জন্য আর কি। আর আমি সবসময় ট্রাই করতাম যে আমার খাতাটা স্যারের কাছে পৌঁছাবে, আমি স্যারের কাছে পৌঁছাবো না। তো স্যারকে কিভাবে ইমোশনালি অ্যাটাচ করা যায় সেই কাজটা করার আমি ট্রাই করতাম। সেজন্য আমি সুন্দর প্রেজেন্টেশন করার ট্রাই করতাম, যে স্যার যেন খাতা দেখে ইমপ্রেস হয়ে যায়। এই কাজটা আমি বেশি করে করতাম। আর আমার রিটেনের প্রিপারেশনের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে পেপার। আমি খুব বেশি পেপার পড়তাম, মোটামুটি 3-4টা পেপার বা তারও বেশি পেপার পড়তাম। সেটা সিলেবাস ধরে ধরে পড়তাম আর কি। তো আমি আমার জীবনের গল্প অনেকে হয়তো জানি ইতিমধ্যে। সেটা যে আমি যখন আমার রিটেনের পরীক্ষা শুরু করি, সেদিন রাতেই যে আমার আব্বার হার্ট ফেল হয়। তো আব্বাকে ওই আইসিইউতে রেখেই আমি রিটেনের বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করছিলাম। আমার খুবই মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল। ইভেন আমি যখন বিজ্ঞান পরীক্ষা দিতে যাই, আমি ইভেন জানতাম না আমি যাইতে পারবো কিনা হলে। আমার শরীর এত খারাপ লাগতেছিল, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি আমাকে হলের সামনে ফালাও, যেন হলের সামনে কোনো হসপিটাল আমাকে নেওয়া হয়, যেন আমি পরীক্ষা দিতে পারি। আমার শরীর অবস্থা এত খারাপ ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহ সহ প্রত্যেকটা মানুষের দোয়া ছিল আমার কাছে। সেজন্য আমি যে
ভেঙে পড়ি নাই। সেই পরীক্ষার 3 ঘন্টা আমি মোটামুটি বেস্ট ইউটিলাইজ করে পরীক্ষা দিতে পারছিলাম। আব্বা আমার মাঝে ফিরে আসছিলেন, বাট হচ্ছে যে টেকনিক্যাল পরীক্ষার যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মাঝখানে আব্বা মারা গেছিল। তো আব্বাকে কবরে রেখে এসে পরে হচ্ছে যে আমি আমার টেকনিক্যাল পরীক্ষাটা দিই। তো এটা আসলে আমার লাইফের সবচেয়ে বড় একটা পরীক্ষা। আমি মনে করি যে আমার লাইফে আসলে আর পরীক্ষা দেওয়ার কিছু নাই। বাবাকে আইসিইউ দিয়ে টানা 21 ঘন্টা রিটেন পরীক্ষা দেওয়া এবং হচ্ছে টেকনিক্যাল পরীক্ষা দেওয়া, এর চেয়ে বেশি আসলে কষ্টের কিছু আছে বলে আমি মনে করি না। সো সেই কষ্টের শেষটা আমি পার করে ফেলছি। এবার সেই ভাইবার কথা নিয়ে যদি বলতে চাই, বাবা মরে যাওয়ার পরে আসলে আমি আমার লাইফের বাস্তবতাটা অন্যভাবেই দেখছি। এটা আসলে অনেক ক্রুয়েল ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, বিভিন্নভাবে এটিচিউড করতেছিল। বাট সেই অবস্থা নিজের ব্রেইনটা ধরে আমি পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো, আমি প্রিলিমিনারি পরীক্ষার পর দিন একটা জব লেটার পাই, বাট আমি জবটাতে জয়েন করি না। আমার বাবা আমাকে বলে যে বাবা তোমার জবে জয়েন করার কোনো দরকার নেই, যেহেতু বাবা আছি, তুমি যদি এখন জবটা করো তোমার কাছে কাঁচা টাকা আসবে, আর কাঁচা টাকা আসলে তুমি ফোকাসটা নষ্ট করে ফেলবা। সো তুমি জবটাতে জয়েন না করে পড়াশোনায় ফোকাস করো। সো আমি কিন্তু বাবার সেই কথা শুনে পড়াশোনায় ফোকাস রাখছিলাম। আচ্ছা, রিটেনের আরেকটা ট্র্যাজেডির কথা বলি। তো সেই মুহূর্তে আমার একটা মেয়েকে অনেক ভালো লাগতো। তো আমি যেহেতু সবসময় ছোটবেলা থেকে আব্বা আম্মা সম্মানের কথা চিন্তা করতাম, আমি সবসময় ট্রাই করতাম আব্বা আম্মার সাথে শেয়ার করতে যে কোনো কিছু। তো আমি বাবাকে যে বললাম যে আব্বা আমার তো একটা মেয়েকে পছন্দ হয়েছে, এখন কি করা যায়, ওরা তো আপনার সাথে কথা বলতে চায়। তো আব্বা বলে তুমি আমার একমাত্র ছেলে, তুমি পছন্দ করছো, আমি খুবই খুশি হয়েছি, বাট তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে শেষ করো, তারপর হচ্ছে যে আমি দেখবো আর কি। তো এই মুহূর্তে হচ্ছে ওই মেয়ের যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলি হচ্ছে ওর বিয়ে ঠিক করে ফেলতেছিল আর কি। তো আমি হচ্ছে যে ওই মেয়ের বাবাকে ফোন দিই, ফোন দিয়ে বলে আঙ্কেল আমার তো সামনে পরীক্ষা আছে, আমি তো মাত্র বের হইলাম, আমাকে একটু সময় দেন, আমি আমার পরীক্ষাটা শেষ করি, তারপরে হচ্ছে যে কিছু করেন। তো ওরা আমার কথা শুনলো না, ওই যে মেয়েটাকে আমি পছন্দ করতাম তাকে বিয়ে দিয়ে দিল। তো তখন একটা মেন্টাল ট্রমার মধ্যে আমি ছিলাম, বেশ খারাপ অবস্থার মধ্যে ছিলাম। তো পরে হচ্ছে আমি নিজেকে ফোকাস করছি, পড়াশোনার মধ্যে ফোকাস করছি, আমি আব্বার কথা চিন্তা করছি, আব্বুর স্বপ্নের কথা চিন্তা করছি। আমি কিন্তু সেই অবস্থাটা ফেস করে পড়াশোনাতে পুরো ফোকাস করছি। তো যখন রেজাল্ট দিল তখন হচ্ছে আমি আন্টিকে ফোন দিছিলাম, ওই মেয়ের আম্মুকে ফোন দিছিলাম, ফোন দিয়ে বলছি যে আমি তো বিসিএস ক্যাডার হয়ে গেছি। তো এই যে রিভেঞ্জটা, এই রিভেঞ্জটা আসলে অনেক সুখের। তো তখন মনে হচ্ছিল যে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তো আলহামদুলিল্লাহ এটা একটা বড় জিনিস। তো আমি হচ্ছে এখানে যারা ফিউচারে বিসিএস দিতে চায়, আমি জানি এখানে সবাই বিসিএস ক্যাডার অলরেডি হয়ে গেছেন, বাট যেহেতু এটা অনলাইনে যাবে, কেউ কথা শুনবে, তার জন্য 3টে কথা বলে রাখতে চাই। সেটি হচ্ছে যে নিজের উপর আস্থা, নিজের উপর বিশ্বাসটা অনেক ইম্পর্টেন্ট, যে আমি পারবো। অনেকে আমি দেখছি বিসিএসটাকে ভয় পায় যে আমাকে এটা হবে না, আমি পারবো না। বাট আমার কাছে মনে হয় ইনিশিয়ালি যে বিশ্বাসটা, আস্থাটা, এটা অনেক বেশি দরকার যে আমাকে এটা হবে। 2 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি। আমি এমন হয়েছে যে বাসে বসে বসে পড়ছি, কিংবা হচ্ছে হসপিটালে রোগী দেখতে গেছি, বাইরে বসে আছি, ওই মুহূর্তে দেখা গেছে ফোন বের করে কোনো না কোনো কিছু পড়ছি। সো কনসিস্টেন্সি মেনটেন করার আমি অনেক বেশি চেষ্টা করছি। আর 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে ধৈর্য। বিশেষ একটা লং জার্নি, এই জায়গায় ধৈর্যটা অনেক বড় একটা ফ্যাক্ট। সো আমি কিন্তু ধৈর্যটা ধরে রাখছিলাম। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে, আর সেই চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা রেখে। তাহলেই আমরা সবাই হচ্ছে সফলতার কাতারে সমবেত হতে পারবো। আমি আমার বক্তব্য শেষ করব কাজী নজরুল ইসলামের একটি কবিতা, দুটি লাইন দিয়ে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন, ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। ধন্যবাদ সবাইকে।